তাহলে হচ্ছে যে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারবেন, ডিরেক্টলি চ্যাটে কোয়েশ্চেন করতে পারবেন। জুমে প্রায় আমাদের সাথে এখানে 71 জনের মতো যুক্ত আছে, হুইচ ইজ লাইক ভেরি নাইস। আর আমরা এটার পাশাপাশি হচ্ছে যে ফেসবুক লাইভেও আছি। ফেসবুক লাইভে আমি জানি না এখন কতক্ষণ যুক্ত, মানে অলরেডি মাত্র গিয়েছি আমরা লাইভে। তো আমরা হচ্ছে যে একটু লাইভটা শেয়ার করে নিই, দেন আগাচ্ছে। সাউন্ড নাই কেন? আপনাদের তো শোনার কথা। সবাইকে শুনতে পাচ্ছেন? একটু আমাকে হচ্ছে যে আনমিউট করে বললেন, সরি আমাকে একটু জাস্ট চ্যাটে বললেন সবাইকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ঠিকমতো শুনতে পাওয়ার কথা, একদম ক্লিন কাট শুনতে পাওয়ার কথা অ্যাজ ফার অ্যাজ আই নো। যারা হচ্ছে যে আপনারা শুনতে পাচ্ছেন না, সাউন্ড না শুনতে পেলে অডিও কানেক্ট, ঠিক আছে? সো যারা হচ্ছে যে শুনতে পাচ্ছেন না তারা অডিও কানেক্ট করে নেবেন, তাইলেই হবে। ওকে, আমরা হচ্ছে যে স্টার্ট করি। আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হলো ফাইনালি। আমরা স্টার্ট করব। তো আমাদের এই জায়গায় আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে, সেই ক্লাসটার মধ্যে আমরা আসলে কি করব না করব বা আমাদের ডিটেইল কি সেটা আমরা বলে নিই। তার আগে আমরা হচ্ছে যে এটাকে একটু শেয়ার করে নিই ক্লাসটাকে, ঠিক আছে? ওয়েট, ওকে, আমরা কমেন্টে সবাইকে মেনশন করে দিই। ওকে, সবাই আসছে, ঠিক আছে। আমাদের আজকের যে লাইভ ক্লাসটা আছে, সেই লাইভ ক্লাসটা কি নিয়ে বা কিভাবে আমরা কি করব সেটা আমরা বুঝাই, দেন আমরা ইভেন্চুয়ালি বাকিগুলোতে যাব। তো আমাদের আজকের লাইভ ক্লাসটা হচ্ছে বেসিক্যালি বেসিক্স অফ ইলেকট্রিসিটি নিয়ে। তার আগে যেহেতু আপনারা সবাই হচ্ছে যে ব্যাচ বলতে পারেন 26 ব্যাচ, অর্থাৎ এসএসসি হচ্ছে যে 26 ব্যাচ, আমাদের এটা লাইভেও যাচ্ছে ফেসবুক লাইভে। তো যদি কেউ ফেসবুক লাইভে ক্লাস করতে পছন্দ করেন সেটা এখান থেকে করতে পারেন, বাট আপনাদের যেটা অ্যাকচুয়াল পেইড ব্যাচের ক্লাস হবে সেটা আসলে এরকম সেটআপেই হবে। আশা করি আপনারা সবাই ঠিকমতো সব ভিজুয়াল দেখতে পাচ্ছেন সবকিছু। কারো কি ভিজুয়াল দেখতে সমস্যা হচ্ছে? আশা করি কারো সমস্যা হওয়ার কথা না, সবকিছু ঠিকমতো দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ভালোমতো একটু বোঝার চেষ্টা করবো যে হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক এবং এখানে আমরা কি কি জিনিসপত্র পাচ্ছি। প্রথমত আমাদের কোর্স সম্পর্কে বলে নিই, তারপর আমরা আজকে ক্লাসে হচ্ছে যে এন্টার করি। সো আমাদের ক্লাস 9 এবং 10 এর জন্য গতবারের মতো এবারও হচ্ছে আমাদের কোর্স লঞ্চ হচ্ছে, ক্লাস 9 অ্যান্ড 10। ক্লাস 9 অ্যান্ড 10 এর আমাদের জন্য এবার অনলাইন অফলাইন আমাদের দুটো ধরনেরই সার্ভিস আছে, অনলাইন প্লাস অফলাইন, অনলাইন এবং অফলাইন। সো অনলাইন অফলাইন দুটোই হচ্ছে যে আমাদের সার্ভিসেস থাকবে এবার। অনলাইন অফলাইনের সার্ভিস থাকবে এবং ক্লাসগুলো জুমে হবে। যারা ফেসবুক লাইভে দেখছেন আমাদের সেম ক্লাসটা হচ্ছে জুমে হচ্ছে। জুমে প্রায় 70+ মানুষ অলরেডি ক্লাস করছে। আপনারা চাইলে জুমে জয়েন করতে পারেন। জুমে জয়েন করার জন্য আমাদের পেজটা একটু স্ক্রল করলে দেখবেন আমাদের জুম আইডি পাসওয়ার্ড সব দেওয়া আছে। তো আমাদের এখানে যেটা হবে, জুমে ক্লাসটা হবে অনলাইন প্লাস অফলাইন দুটোই থাকছে। এবং এইবার আমাদের যে অফলাইন ক্লাসটা হবে সেই অফলাইন ক্লাসগুলো আমি লোকেশন বলে দিচ্ছি, দেন আমি অনলাইন ক্লাসের ব্যাখ্যায় চলে যাচ্ছি। অফলাইন ক্লাসগুলোর লোকেশন হচ্ছে আমাদের মিরপুর 2 এবং মিরপুর 10। সো অলরেডি অনেকে হচ্ছে যে অফলাইন ক্লাসে জয়েন, মানে আমার কাছে নাম লিখিয়ে গেছেন। আমি জানি না কয়টা সিট এখন বাকি আছে, বাট মিরপুর 2 এবং 10-এ আপনারা পড়তে পারেন। যে সকল স্কুল থেকে আমি এই পর্যন্ত নক পেয়েছি তার মধ্যে মণিপুর, আদমজি, শহীদ আনোয়ার, মিরপুর ক্যান্টনমেন্ট, এই স্কুলগুলো বেশি। আমার কাছে কিছু রেসিডেন্সিয়াল সেন্ট জোসেফের হচ্ছে যে বাচ্চারা এসেছে। সো আশা করি হচ্ছে যে মিরপুর 2 এবং 10-এ আমার যে কটা ব্যাচ আছে, টোটাল এখানে 8টা ব্যাচ। সো আপনাদের যার যার হচ্ছে যে অফলাইনে পড়ার ইচ্ছা, আমার কাছে যদি মিরপুরে বাসা থাকে 2 নাম্বার এবং 10 নাম্বারের কাছাকাছি আপনারা পড়তে পারেন। সো অফলাইন ব্যাচের জন্য আপনারা আমাকে ইনবক্স করেন, আমি হচ্ছে যে বলে দিব। ওকে, ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? শিওর? দেখি, দাঁড়ান আমি চেষ্টা করছি যেন ভিডিওটা ঠিক মতো দেখা যায়। দাঁড়ান আমি ভিডিওটা ঠিক মতো দেখছি। কি কাহিনী হলো, আপনারা বলছেন ভিডিও দেখতে পাচ্ছেন না। আমি তো তাই ভাবছি যে সবকিছু তো পারফেক্ট আছে, আপনারা বলছেন যে নাকি শুনতে পাচ্ছেন না। সো দ্যাটস ওয়াই আমি একটু কনফিউজড। দাঁড়ান আমি হচ্ছে যে ভিডিওটা অন করে দিই। ভিডিওটা অন করে দিয়ে আমি স্টার্ট করছি, ওয়েট। কেন ঠিক মতো দেখা যাচ্ছে? তাই তো বলি ভিডিও তো সব ঠিক আছে।
হ্যাঁ ওকে ঠিক আছে। ওকে, যেটা বলছিলাম আমরা, সো আমাদের হচ্ছে মোটামুটি সবকিছু ফাইন আছে, আমরা তাহলে আগাই। আমাদের এই জায়গায় আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের সব ডিটেল আমরা বলছিলাম অফলাইন ক্লাসের, অনলাইন ব্যাচের ডিটেলসগুলো বলে দিচ্ছি। অনলাইন ব্যাচের ডিটেলসগুলোর ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নাম্বার 1, আমাদের অনলাইন ব্যাচের ক্ষেত্রে হচ্ছে যে ক্লাস হবে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। ফ্রাইডে স্যাটারডে আমাদের হচ্ছে যে ক্লাস 9-এর, যেটা যদি আপনারা সবাই ক্লাস 10-এর, ক্লাস 9-এর ব্যাচ হচ্ছে 7:30 থেকে রাত 9টা পর্যন্ত। আর যারা ক্লাস 10 তাদের জন্য ব্যাচ টাইম হচ্ছে 9টা থেকে 10:30 পর্যন্ত। প্রত্যেক ক্লাসের শেষে আপনাদের অবশ্যই স্লাইড তো দিয়ে দেওয়া হবে। এইটার সাথে সাথে এভরি চ্যাপ্টার, ইচ চ্যাপ্টারের জন্য আপনারা একটা পিডিএফ শিট পাবেন। এই ইচ চ্যাপ্টারের পিডিএফ শিটের মধ্যে থাকবে এমসিকিউ, থাকবে সিকিউ এবং ম্যাথের লিস্ট, ঠিক আছে, টাইপ ওয়াইজ ম্যাথ লিস্ট, যেন আপনার কোনো গাইড কিনতে না হয়, আলাদা টেস্ট পেপার কিনতে না হয়। এটা কমপ্লিট করলে আপনার জন্য পুরোটুকু ডান। এটার পাশাপাশি টাইপ ওয়াইজ ম্যাথের লিস্টের পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা জিনিস প্রোভাইড করব, সেটা হচ্ছে আপনাদেরকে একটা হচ্ছে যে মানে সূত্রের যে হচ্ছে যে আপনাদের টোটাল সূত্রের যে লিস্টটা থাকে, অর্থাৎ হচ্ছে ফর্মুলা লিস্ট, এটাও থাকবে। আজকে আপনারা ক্লাস করলে মোটামুটি বুঝে যাবেন আমি কেমন ক্লাস নেই, তাহলে আপনাদের একটা আইডিয়া ক্লিয়ার হবে। ওটার জন্য আজকে ডেমো ক্লাসটা নেওয়া। আর এমনি ইচ চ্যাপ্টারে কি কি জিনিস থাকবে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এটার পাশাপাশি আপনারা একটা আর্কাইভ হচ্ছে যে ক্লাসের অ্যাক্সেস পাবেন। আর্কাইভ অ্যাক্সেস মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে হচ্ছে আমাদের ক্লাসগুলো ছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আমাদের যে লেকচারগুলো ছিল সেই লেকচারগুলো আপনারা আর্কাইভ অ্যাক্সেস থেকে দেখতে পাবেন। অর্থাৎ যদি কারো কোনো একটা ক্লাস আগে করতে মন চায় আপনি সেটাও করতে পারবেন। সো আপনাকে পুরো এন্টায়ার হচ্ছে যে লেকচারের আর্কাইভ অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। আচ্ছা, কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে পুরো বছরের জন্য, অর্থাৎ এন্টায়ার 1 বছরের জন্য 3250 টাকা ফর দি এন্টায়ার ইয়ার, পুরো 1 বছরের। অর্থাৎ আপনি একবারই ফি প্রদান করবেন, আর কিছু না। এবার আমি শুধু ফিজিক্স ক্লাস নিব, বিকজ আমার আর অন্য ব্যাচ নেওয়া সম্ভব হচ্ছে না, অফলাইন ব্যাচের প্রেশারটা বেশি পড়ে গেছে। নাহলে আমি অনলাইনে কেমিস্ট্রি ম্যাথটাও নিতাম, জেনারেলি আমি ম্যাথও নেই, বাট এবার আর ম্যাথ নেওয়ার সুযোগ নেই আমার কাছে। সেই হচ্ছে আমাদের ওভারঅল এন্টায়ার হচ্ছে যে আইডিয়া। কোর্স ডিউরেশন কত দিনের? কোর্স ডিউরেশন জেনারেলি হচ্ছে যে আমি ধরে নিচ্ছি 8 থেকে 9 মাস লাগবে, বাট যে কয়দিন লাগে আর কি, মানে তোমাদের এন্টায়ার কোর্স শেষ করতে আমার যে কয়দিন লাগবে। হ্যাঁ, ডাউট সলভ কি থাকবে ভাই? আপনাদের একটা ডেডিকেটেড গ্রুপ চ্যাট থাকবে, ওটার মধ্যে আপনাদের লাগলে আপনারা বলবেন, আমি হচ্ছে যে সলভ করে দিব। আপনাদেরকে ডাউট সলভ করার জন্য আলাদা করে কিছু করতে হবে না, মানে আপনি আমার সাথে যে কোনো সময় কমিউনিকেট করতে পারেন। আপনাদের আলাদা গ্রুপ চ্যাট থাকবে, সেখানে আমি আপনাদের সাথে কমিউনিকেট করবো। সেটা লাইক পার্সোনাল ব্যাচ, আপনার কোনো টেনশন নাই। এমন না যে আপনি জাস্ট ক্লাসে আমাকে দেখছেন আর হচ্ছে আমার কোনো সময় দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? সো মোটামুটি এই হচ্ছে যে কাহিনী। আমার অলরেডি গত বছরের যে ব্যাচটা ছিল সেখানে প্রায় আমাদের 100 মতো স্টুডেন্ট ছিল, গত বছরের যে আমাদের 9-এর ব্যাচটা ছিল। সো যেহেতু এবার নতুন কারিকুলাম ছিল, সেটা তো আমাদের আলাদা ইস্যু ছিল। আর যারা কোর্সে এনরোল করবেন তারা জাস্ট আমাকে ইনবক্স করেন, তাহলেই হবে। আমাদের পেজে ইনবক্স করলেও হবে, কোনো সমস্যা নেই, যে কোনো একভাবে আমাকে অ্যাক্সেস করলেই হবে। সো এটা হচ্ছে আমাদের ফি। আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 7 তারিখ থেকে, ঠিক আছে? সবকিছু আমি বুঝাই দিছি, আসেন ক্লাস করে। আমরা অনেক মার্কেটিং করছি, যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা আগাই। কোর্স কমপ্লিট করার পরে কি রেকর্ড থাকবে কিনা, এটাই তো প্রশ্ন, তাই তো? আচ্ছা, মডেল টেস্ট, হ্যাঁ, প্রত্যেক চ্যাপ্টার শেষে এক্সাম নেওয়া হবে, ফ্রিকোয়েন্ট এক্সাম না। আমি আবার বিশ্বাস করি না পরে এক্সাম নিব না। সো আমি হচ্ছে যে এক্সাম মানে প্রত্যেক চ্যাপ্টার শেষে এক্সাম নিব। আর আমি শুধুমাত্র ফিজিক্সটাই পড়াবো, বিকজ আমি ফিজিক্সের এক্সপার্ট। ম্যাথ আমি পড়াইতে পারি, বাট ভাই এবার আমার ম্যাথ নেওয়ার সময় হবে না, মানে অনলাইন ব্যাচে আমার বেশি প্রেশার পড়ে যাবে। আসেন আমরা হচ্ছে যে স্টার্ট করি। তো আমরা যদি হচ্ছে যে পড়াশোনা একটু স্টার্ট করতে চাই, তাহলে আসেন আমরা এখান থেকে হচ্ছে যে শুরু করি। চলেন, আজকে আমরা পড়বো বেসিক্স অফ ইলেকট্রিসিটি। সবাই হেডিং দেন বেসিক্স অফ ইলেকট্রিসিটি। ক্লাস করার সিস্টেম খুবই সিম্পল। সবাই নতুন খাতা নিয়ে বসবেন, ভাই আপনাকে একদম সব সংজ্ঞা অনুধাবন সহ ডিটেল পড়াই দিব। এবং আমাদের সবগুলো ক্লাস ইংলিশ ভার্সন বাংলা ভার্সন মিলানো হবে। সো এমন না যে ইংলিশ ভার্সনে যারা বাচ্চা আছেন তারা পড়তে পারবেন না, ইংলিশ ভার্সনের বাচ্চারা আরামেই পড়তে পারবেন। দেখেন বেসিক্স অফ ইলেকট্রিসিটি, বা হেডিং দেন তড়িতের ধারণা। হেডিং দেন বাচ্চারা তড়িতের ধারণা, তড়িতের মৌলিক ধারণা। যারা ফেসবুক লাইভে আছেন তারা চাইলে হচ্ছে আমাদের সাথে জুমে জয়েন করতে পারেন। জুমে ক্লাসটা আরো ইন্টারঅ্যাক্টিভ হয়, এখানে ডিরেক্ট হচ্ছে যে ধুমধাম কোয়েশ্চেন করা যায়। সো আশা করি হচ্ছে যে এখানে আপনাদের আরো বেটার হচ্ছে যে সার্ভিস পাবেন। সো আমি এখন যেটা করব, আমি আপাতত কোনো প্রশ্ন নিচ্ছি না, প্রশ্ন আমি একবারে সবার পরে দেখব। আশা করি ক্লাসে আপনারা অযথা চ্যাট না করে একটু হচ্ছে যে ইম্পর্টেন্ট পড়াগুলোতেই ফোকাস করবেন। হ্যাঁ, খালি অযথা চ্যাট যেন আপনারা না করেন। আশা করি আপনারা হচ্ছে যে ভালো মতো পড়াশোনাটাতেই ফোকাস করবেন। চলেন আমরা হচ্ছে যে একটু আপনাকে পড়াশোনাটা স্টার্ট করি। সো তড়িতের ধারণা নিয়ে আমরা শুরু করছি। আপনারা 9-10 অলরেডি ফিজিক্সের 5টা টপিক পড়েছেন, গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি। ওইদিকে আপনারা পড়েছেন হচ্ছে যে
পদার্থের অবস্থা ও চাপ অর্থাৎ প্রেসার পড়েছেন, এবং ফাইনালি আপনারা তাপ বা তাপমাত্রা নিয়ে পড়াশোনা করেছেন। আপনারা টেকনিক্যালি পুরান ফিজিক্স সিলেবাস অনুযায়ী 5টা টপিক কমপ্লিট করেছেন। আজকে আমরা দেখব আমাদের নতুন যে হচ্ছে যে ক্লাস 10 এ আপনারা যারা আছেন তাদের বেসিক্যালি এই কয়েকটা টপিক হচ্ছে যে পরীক্ষায় থাকবে। আমি আপনাদের লিখে দিচ্ছি, যদি এখনো সিলেবাস দেয় নাই, বাট আই ক্যান গ্যারান্টি এগুলাই থাকবে। আপনাদের তরঙ্গ শব্দ থাকবে, তরঙ্গ তথা ওয়েভ থাকবে, আপনাদের আলো বা অপটিক্স থাকবে, এটার পাশাপাশি আপনাদের তড়িৎ বা ইলেকট্রিসিটি থাকবে, এবং তড়িৎ বা ইলেকট্রিসিটির পাশাপাশি আপনাদের চুম্বক বা ম্যাগনেটিজম থাকবে। এই কয়েকটা চ্যাপ্টার আপনাদের হচ্ছে যে পরীক্ষায় থাকবে। এর মধ্যে আলোতে আছে 2টো চ্যাপ্টার, তড়িতে আছে 2টো চ্যাপ্টার, তাহলে 2 2 6 আর 2 2 4 আর 1 5 আর 1 6, এই 6টা হচ্ছে মেইন। তার সাথে আরেকটা হচ্ছে যে খুবই লুথা মার্কা বা বলতে পারেন খুবই বেসিক একটা চ্যাপ্টার থাকে, যেগুলো আসলে খুব একটা ফিজিক্স না, ফিজিক্সের ইমপ্লিকেশন বেসড বা যন্ত্রপাতি বেসড। সো ওই চ্যাপ্টার থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে বা আপনাদেরকে দিতে পারে। সো যদি ওইটা দেয় তাহলে ওইটা নিলে তো আপনাদের মোটামুটি 7টা চ্যাপ্টার হয়ে যাবে। সো আপনাদের এসএসসি পরীক্ষাটা আল্লাহর রহমতে 7টা চ্যাপ্টারের উপরই হওয়া উচিত। খুবই সোজা, 7টা চ্যাপ্টার পড়তে আপনার মোটেও কষ্ট হবে না। আশা করি আপনারা আরো সহজে অনেক ইজিলি হচ্ছে যে পড়তে পারবেন। সো আমরা বেসিক্স অফ ইলেকট্রিসিটি পড়ার জন্য ফার্স্টে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, লিখে ফেলি আমরা সবাই, এখানে আমার সাথে হেডিং দিয়ে ফেলেন, লেখেন পদার্থের বৈশিষ্ট্য, লেখেন টপিক 1 পদার্থের বৈশিষ্ট্য। পদার্থের বৈশিষ্ট্য বা সুন্দর মতো হেডিং দিয়ে দেন প্রপার্টি অফ ম্যাটার। আমাদের ক্লাসে আমি এক্সপেক্ট করব আপনারা সর্বোচ্চ পরিমাণে ইন্টারাকশন করছেন। হ্যাঁ, ক্লাসে যেন ঝিমানো না হয়, আপনারা সবাই যেন সুন্দর মতো ক্লাসে রেসপন্ড করেন। এই পৃথিবী বা আর্থ যদি আমরা চিন্তা করি, আমাদের পৃথিবীকে আমরা 2টো অংশে ভাগ করতে পারি। রিমেম্বার, পৃথিবীকে 2টো অংশে ভাগ করা যায়। একটাকে আমরা বলি ম্যাটার বা পদার্থ, আরেকটাকে আমরা বলি এনার্জি বা শক্তি। লিখেছি সবাই? একটাকে আমরা বলছি ম্যাটার বা পদার্থ, আরেকটাকে আমরা বলছি শক্তি বা এনার্জি। এই পুরো পৃথিবীটাই আসলে এই 2টো জিনিস নিয়ে গঠিত। আপনি যাবেন? ঠিক আছে। এখন আমাদের যে ম্যাটার বা পদার্থ আছে, এই ম্যাটার বা পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাবো, ফার্স্ট অফ অল, কোন বিষয়টাকে আমরা পদার্থ বলবো, কোন বিষয়টাকে আমরা শক্তি বলবো। ইন রিয়ালিটি পৃথিবীতে আসলে সবকিছুই পদার্থ, সবকিছুই শক্তি হতে পারে। যেমন আমি এখন মানুষ, আমি এখন পদার্থ বা আমি ম্যাটার আকারে আছি। আমি যদি আজকে মারা যাই, আমাকে যদি মাটিতে কবর দিয়ে দেওয়া হয়, তাহলে আমার শরীর থেকে দেখা যাবে কেঁচো বা অন্যান্য যোগ সহ বিভিন্ন ধরনের, যারা মাটিতে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আছে, তারা আমার শরীরের মাংসগুলো খেয়ে খেয়ে আমাকে পচিয়ে ফেলবে, এবং আমার বডিটা যখন পচে যাবে তখন সেটা এনার্জিতে কনভার্ট হবে, জীবাশ্ম জ্বালানিতে কনভার্ট হবে, এবং এভাবেই কিন্তু হচ্ছে পুরো পৃথিবী সাইকেল আকারে চলে। তাহলে ম্যাটার এবং এনার্জির মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই। এভরি ম্যাটার ক্যান বি টার্নড ইনটু এনার্জি গিভেন সার্টেন সার্কামস্ট্যান্সেস। সো আমি যদি পদার্থকে শক্তিতে কনভার্ট করতে চাই, আমি ইজিলি পারবো। বাট প্রশ্ন হচ্ছে, ভাইয়া তাহলে পদার্থ আর শক্তির মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আমার একটা ফ্রেন্ড আমাকে খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছিল, যে দেখ মমিত, যে জিনিসটাকে তুই ধরতে পারবি, অনুভব করতে পারবি, সেটাই হচ্ছে যে তোর কি পদার্থ। অর্থাৎ ম্যাটারকে ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু শক্তিকে ধরা ছোঁয়া যায় না। তাহলে ভাইয়া আমাদের কোন একটা বস্তুকে যদি আমরা পদার্থ বলতে চাই, তার কিছু ফিজিক্সের বৈশিষ্ট্য থাকতে হবে। চলেন আমরা সেই ফিজিক্সের বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি। প্রথমত তার বৈশিষ্ট্য থাকতে হবে যে তার একটা ভর আছে বা ম্যাস আছে। সবাই কিন্তু নোট ডাউন করবেন, হ্যাঁ। এবং আমি যে জিনিসগুলো পড়াবো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই সবগুলো জিনিসপত্র তোমাদের বইয়ে নাই। আমি অনেক জিনিসপত্র অ্যাড করে তোমাদেরকে যতটুকু দরকার ততটুকু হচ্ছে যে পড়াবো। তো ইনশাল্লাহ সবাই হচ্ছে যে আমার লেকচারটুকু ভালো মতো তুললেই হয়ে যাবে। ক্লাস শেষে আমি আপনাদেরকে স্লাইডসও দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। তারপর আছে জড়তা বা ইনার্শিয়া, এরপরে আছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করার ক্ষমতা, বা লিখে ফেলি, আচ্ছা যারা আপনারা ইংলিশ ভার্সন আছেন তারা একটু আমাকে চ্যাটে জানায়েন তো, অ্যাবিলিটি টু ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড। যে আপনারা কয়জন ইংলিশ ভার্সনে আছেন? অ্যাবিলিটি টু ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড। আপনারা সবাই খালি মানে বলেন যে ইংলিশ ভার্সন যারা আছেন যে তাদের নাকি কোনো খোঁজ খবর নেয় না কেউ। তো ভাইয়া ভাবলাম আপনাদের জন্য একটু পড়াই দেই, না আপনাদের কি হবে।
লেখেন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার ক্ষমতা বা ability to create magnetic field। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে কোনো পদার্থের মধ্যে আমাদের এই কয়েকটা বৈশিষ্ট্য মাস্ট থাকতে হবে। তার ভর থাকবে, সে একটা জায়গা জুড়ে থাকবে, জড়তা বা ইনার্শিয়া থাকবে। আপনারা জড়তা বা ইনার্শিয়া কনসেপ্ট অলরেডি ক্লাস 9-এ পড়ে এসেছেন। তার একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করার ক্ষমতা থাকবে, তার একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার ক্ষমতা থাকবে। সবাইকে এতটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, দুইজন আছেন যারা হচ্ছে ইংলিশ ভার্সনের। এই চ্যাপ্টারটার সবকটা লেকচার কি ফ্রি ক্লাসে দিবেন? ভাই এই চ্যাপ্টারটা এত বড়, এই চ্যাপ্টারটা সবগুলা লেকচার ফ্রি ক্লাসে শেষও হবে না, কারণ আমার তো আসলে টেকনিক্যালি এই সপ্তাহে আমি ফ্রি ক্লাস দিব, সো ফুলটা শেষও হবে না। হ্যাঁ, যদি শেষ হতো তাহলে তো ভালোই হইতো। ওকে, আমরা আগাই বাচ্চারা। যাক, অনেকে ইংলিশ ভার্সন আছেন, ভালো, আপনাদেরকে সমস্যা নেই। আমার সবসময় ব্যাচে ইংলিশ ভার্সন পোলা বাচ্চারা অনেক বেশি থাকে, আপনারা টেনশন নেন, আপনাদেরকে কেউ ফেলে দিচ্ছে না। তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার ক্ষমতা থাকে, এটা কেন থাকে বা এটা আসলে কি রিজনে থাকে? দেখেন, এই যে আমাদের যদি একটা পদার্থ হয় বা ম্যাটার হয়, এই পদার্থটার মধ্যে আমরা জানি 3 ধরনের কণিকা থাকে বা 3 ধরনের কণা থাকে। একটা থাকে ইলেকট্রন, আর একটা থাকে হচ্ছে যে আমাদের প্রোটন, আর একটা থাকে আমাদের নিউট্রন। ঠিক আছে, যেটাকে আমরা বলি নিউট্রাল। তাহলে মাথায় রাখবেন যে কোনো একটা পদার্থর ক্ষেত্রে আমাদের এই 3টা কণাই থাকবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন যেটা আছে তারাই মূলত তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার জন্য দায়ী। ঠিক আছে, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই চার্জ কাকে বলে? কেউ বলতে পারবে হোয়াট ইজ চার্জ? দেখি তো আপনাদের মধ্যে কে কত ব্রিলিয়ান্ট, কে বলতে পারবেন চার্জ কাকে বলে, হোয়াট ইজ চার্জ? লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না বাচ্চারা? সবাইকে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি লেখা ক্লিয়ারই আসতেছে। পদার্থের আয়নকে চার্জ বলে না? নোপ। আচ্ছা, আসেন আমরা ব্যাখ্যা দিই। দেখেন, প্রথমত লেখেন চার্জ সৃষ্টি হয় বিকজ অফ ইমব্যালেন্স অফ ইলেকট্রন অ্যান্ড প্রোটন, বা লেখেন ইলেকট্রন ও প্রোটনের ভারসাম্যহীনতায় চার্জের সৃষ্টি করে। তাহলে আমরা মাথায় রাখবো আসলে মূলত চার্জ হওয়ার পিছনে বা চার্জের উৎপত্তির পিছনে মূল কারণ হচ্ছে ইলেকট্রন প্রোটনের ইমব্যালেন্স। এখন অফকোর্স আবার প্রশ্ন, যে ইলেকট্রন প্রোটনের যদি ইমব্যালেন্সটাই মূলত হচ্ছে যে চার্জ তৈরির অন্যতম কারণ হয়ে থাকে, তাহলে চার্জের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? লেখেন চার্জের সংজ্ঞা। দেখেন চার্জ কি, চার্জ বা আধানের সংজ্ঞাটা লিখে ফেলেন। চার্জ পদার্থের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য। চার্জ পদার্থের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য যা তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র তৈরির ক্ষমতা রাখে। লেখেন চার্জ is an identifying
characteristics of matter which can create electric and magnetic field. তাহলে আমরা বললাম চার্জ হচ্ছে পদার্থের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য যা আমাদের কি করে, যা আমাদের হচ্ছে যে তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার ক্ষমতা রাখে। সবাই লিখতে পেরেছে এতটুকু? এই সামিউল, তুমি কি বসে বসে চ্যাট জিপিটি মারলা? লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কোয়ালিটি লো হয়ে যাচ্ছে। কোথায় বাকি সবাই তো বলছে লেখাগুলো ক্লিয়ার, আপনারা বারবার বলছেন লেখা ক্লিয়ার না, বুঝতেছি না। আপনাদের কি নেটের সমস্যা? হ্যাঁ, সবাই বলছে লেখা ক্লিয়ার। এক্স্যাক্টলি, যাই হোক, তাহলে আপনাদের নেট হচ্ছে যে একটু দুর্বল, যা বুঝলাম। ওকে, এখন আসেন আমরা যেটা করব, আমরা এখন চার্জের বৈশিষ্ট্য শিখব। সবাই আসেন হেডিং দেন আমার সাথে, লেখেন চার্জের বৈশিষ্ট্য। লেখেন চার্জের বৈশিষ্ট্য। বা লেখেন প্রপার্টিজ অফ চার্জ। তো বাবা, চার্জের বৈশিষ্ট্যগুলো আমাদের পরীক্ষায় আসে এবং চার্জের বৈশিষ্ট্য আমরা মোটামুটি অলরেডি জানি। তারপর আমরা হচ্ছে যে চলেন চার্জের বৈশিষ্ট্যগুলোকে একটা একটা করে লেখার চেষ্টা করি। প্রথমে আমরা চার্জের যে বৈশিষ্ট্য শিখবো সেটা লেখেন সমধর্মী চার্জ। লেখেন সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। দেখেন দেখেন সেম সাইন্ড চার্জ রিপালস ইচ আদার। রিপালস ইচ আদার অর্থাৎ আমরা জানি এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যদি আপনি এখানে একটা ইলেকট্রন এবং আরেকটা ইলেকট্রন রাখেন তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ দুইজন দুই দিকে ঠেলে দিবে। আচ্ছা, আর আমরা কি জানি? অপোজিটটাও সত্য, বিপরীতধর্মী চার্জ, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। ইংলিশ ভার্সনে লেখেন অপোজিট চার্জ অ্যাট্রাক্ট। ফর এক্সাম্পল, ইলেকট্রন প্রোটন থাকে তার পরস্পরকে আকর্ষণ করবে। আরেকটা হচ্ছে যে বৈশিষ্ট্য আছে, লিখতে হবে, সবাই লিখে ফেলেন। চার্জিত বস্তু, চার্জ নিরপেক্ষ বস্তুকে, চার্জিত বস্তু চার্জ নিরপেক্ষ বস্তুকে আকর্ষণ করে। ইংলিশ ভার্সনে লেখেন চার্জড পার্টিকেলস attract neutral particles. সো এই হচ্ছে আমাদের টোটাল তিনটা বৈশিষ্ট্য, যে তিনটা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা চার্জের সকল বৈশিষ্ট্য জানতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা মাথায় রাখবো যে আমাদের যত ধরনের চার্জের বৈশিষ্ট্য আছে তারা হচ্ছে যে এই তিনটা বৈশিষ্ট্যকে ফলো করবে। ক্লিয়ার? ওকে, সবাই তুলতে তুলতে আমি একটু ফেসবুকে হচ্ছে যে দেখে আসি। বাহ, ফেসবুকে হচ্ছে যে সবাই
ভালো মতোই হচ্ছে যে বৈশিষ্ট্য মানে ইয়া করতেছে, অ্যান্সার দিচ্ছে। ভেরি নাইস, ভেরি নাইস। আমি ফেসবুক এখন খেয়াল করতে পারি, আমি সরি, আসলে জুমে হচ্ছে যে প্রায় 70 জন জয়েন করা, তো আমি ওদের অ্যান্সার দিতে দিতেই শেষ। ওকে, হ্যালো সিদ্রাতুল মুনতাহা ভাইয়া। ইমরুল কায়েস কাকে জানি মেনশন দিছে, হাই ভাইয়া, হাই ভাইয়া। ওকে ঠিক আছে, হাই। আমরা আগাই। এখন আমরা একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। সবাই এতটুকু তুলেছেন আই গেস? ওকে, এতটুকু সবার তুলে আসে, সেটা বোঝানোর কিছু না, এটা ভেরি ইজি। এখন যে টপিক আছে সেখান থেকে আমরা হচ্ছে অ্যাকচুয়াল ঝামেলায় যাব। সবাই টপিকটা লিখে ফেলেন, চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন, বা ইংলিশ ভার্সনে লেখেন কোয়ান্টাইজেশন অফ চার্জ। লেখেন কোয়ান্টাইজেশন অফ চার্জ। এখন এই যে চার্জের কোয়ান্টায়নটা আমরা শুনবো বা জানবো, চলেন আমার চার্জের কোয়ান্টায়ন নিয়ে একটা খুব সিম্পল হচ্ছে যে কোয়েশ্চেন আপনাকে করি। চার্জের কোয়ান্টায়নের ব্যাখ্যাটাকে আগে সেটা বুঝি। সবাই লেখেন, মনে করেন আপনাকে আমি জিজ্ঞেস করছি এই জায়গায় একটা ইলেকট্রন বেশি আছে, একটা ইলেকট্রনের চার্জ কত? কে বলতে পারবেন? এনিওয়ান? একটা ইলেকট্রনের চার্জ কত? দেখি দেখি, চ্যাটে লিখে বলেন বা কমেন্টে লিখে বলেন। থার্ড পয়েন্ট এক্সপ্লেন করতে বলছেন, আচ্ছা লাস্টে একজন থার্ড পয়েন্ট এক্সপ্লেন করতে বলছেন, আমি ভুলে গিয়েছি। আচ্ছা আমি একটু জাস্ট আগের স্লাইডটা ব্যাক একটু বুঝাই দিয়ে নিই। থার্ড পয়েন্টটাতে বলা হচ্ছে যে মনে করো তোমার কাছে একটা চার্জিত বস্তু আছে, আর একটা হচ্ছে চার্জ নিরপেক্ষ বস্তু আছে, অর্থাৎ একটা নিউট্রাল আর একটা মধ্যে ইলেকট্রন বা প্রোটনের সংখ্যা কম বেশি আছে। তো চার্জিত বস্তুটা চার্জ নিরপেক্ষ বস্তুকে নিজের দিকে টানবে বা আকর্ষণ করবে। এটা আমরা তড়িৎ বীক্ষণ যন্ত্র যখন আজকে পড়বো তখন আরো বেটার বুঝবো। ওকে আসেন, আমি যেটা পড়ছিলাম চার্জের কোয়ান্টায়ন। আচ্ছা একজন বলেছে ইলেকট্রনের ভাই যে চার্জ সেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ বা একটা পরমাণু ইলেকট্রনের চার্জ। তাহলে একটা ইলেকট্রন চার্জ যদি আমাদের এত হয়ে থাকে, এখন আমার আপনাদের কাছে প্রশ্ন ভাইয়া, যে ইলেকট্রনের চার্জ যদি এত হয় তাহলে আমাদের এই জায়গায় এই ইলেকট্রনটা আছে। এখন আমি আপনাদের যদি একটা প্রশ্ন করি ভাইয়া, যে আমার এখানে দুইটা ইলেকট্রন আছে, তাহলে দুইটা ইলেকট্রন যদি থাকে তাহলে চার্জ কত হবে? 2 × 1.6 × 10⁻⁻19 কুলম, বা যদি আরো সিম্পলি বলি 3.2 × 10⁻⁻19 কুলম। যারা চ্যাটে বলছেন ভাই ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, তারা এটাকে বলছে আপাত হচ্ছে যে আধান। আপাত আধান মানে হচ্ছে প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের চার্জ কত, ঠিক আছে? ইলেকট্রনের অ্যাকচুয়াল চার্জ কিন্তু -1.6 × 10⁻⁻19 কুলম। ওকে, এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, আচ্ছা মাইনাস দিই না তাই তো, মাইনাস। ওকে ওকে, এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমি যদি বলি বা কেউ যদি এসে বলে যে ভাইয়া আমার কাছে একটা বস্তু আছে, আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটার চার্জ হচ্ছে 2 × 10⁻⁻19 কুলম, ঠিক আছে? এটা সে দাবি করলো, এটা কি আদৌ পসিবল? সে দাবি করলো তার কাছে একটা বস্তু আছে, সেটা নাকি চার্জ 2 × 10⁻⁻19 কুলম। এটা কি পসিবল কিনা, এটা হচ্ছে আমার আপনাদের কাছে প্রশ্ন। দেখি বলেন তো কি মনে হয়, এটা কি সম্ভব? এনিওয়ান? এটা কি পসিবল কিনা? নো। আচ্ছা আমাকে অলরেডি গ্রুপ চ্যাটে একজন বলেছে না এটা সম্ভব না। আচ্ছা সাইমা বলেছে না, নাহিয়ান বলেছে না, তারপর হচ্ছে যে টেকনো স্পার্ককে আমি জানি না, ইব্রাহিম বলেছে না। ওকে, তো সবাই না বলেছেন। হ্যাঁ না বলেছেন কেন? বিকজ আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের বস্তুটা যদি সে চার্জিত হয়, চার্জ মানে কি ইলেকট্রনের বেশি আছে বা কম আছে, এটাই তো চার্জ, যে প্রোটনের তুলনায় ইলেকট্রন বেশি আছে বা কম আছে। আরেকজন মাতবর হচ্ছে যে লিখে রাখছে 3টা এন। আরে বাবা নো লিখতে বলছি, 3টা এন লিখতে বলি নাই, 3টা এন দিয়ে অন্য কিছু বোঝায়। তো যেটা বলছিলাম, তা আমাদের এখানে বলা হয়েছে 1.6 আর 3.2। তো এই দুইটার মাঝখানে যেটা আমি বলছিলাম যে ইলেকট্রন হচ্ছে যে কম বা বেশি থাকা মানে এই চার্জ। তো কোন একটা বস্তু চার্জিত থাকা মানে কি ওর মধ্যে ইলেকট্রন একটা বেশি আছে বা কম আছে, এই তো, এছাড়া তো আর কিছু না। এখন ইলেকট্রন যদি আমাদের একটা থাকে তাহলে চার্জ এত, ইলেকট্রন যদি দুইটা থাকে তাহলে চার্জ এত। তোমার যদি 2 × 10⁻⁻19 কুলম চার্জ লাগে, হ্যাঁ -2 × 10⁻⁻19 কুলম চার্জ লাগে, তাহলে তোমার এখানে কয়টা ইলেকট্রন লাগবে? টেকনিক্যালি তোমাকে একটা ইলেকট্রন নিতে হবে, এটার জন্য টেকনিক্যালি তোমাকে একটা ইলেকট্রন নিতে হবে, তার সাথে একটা ইলেকট্রনের ফ্র্যাকশন নিতে হবে অথবা অর্ধেক বা 1/4 অফ একটা ইলেকট্রন নিতে হবে। আর একটা ইলেকট্রনকে তুমি কেটে 4 ভাগ করতে পারবা, 1 ভাগ করতে পারবা, 2 ভাগ করতে পারবা?
না, ইলেকট্রনকে তো কাটা যায় না। অর্থাৎ যদি আমাদের কোনো একটা বস্তুকে চার্জিত হতে হয়, তাকে একটা পুরো ইলেকট্রন নিয়ে আসতে হবে, হয় একটা থাকতে হবে, নাহলে দুইটা থাকতে হবে, নাহলে তিনটা থাকতে হবে। অর্থাৎ 1.6 যদি হয়, তারপরে 3.2 হবে, এর মাঝে কোনো ইলেকট্রন হওয়ার সম্ভাবনা আছে চার্জ? না, কারণ মাঝে যদি চার্জ হতে হয় তাহলে তো আমার ইলেকট্রনকে অর্ধেক করতে হবে, কাটাকাটি করতে হবে, যেটা সম্ভব না। তো এই কেসটা ইম্পসিবল কেস, এটা সম্ভবই হবে না। 1.6 থেকে 3.2 এর মধ্যে কোনো চার্জই পসিবল না। কি বললাম? এর মানে হচ্ছে 1.6 থেকে -3.2 কুলম্বের মধ্যে কোনো চার্জ সম্ভবই না, কোনো চার্জ পসিবলই না। এবং এই জায়গাটা আমরা বললাম, এটাকে আমরা বলি চার্জের কোয়ান্টাইজেশন। এই জায়গাটাকে আমরা কি বলি? চার্জের কোয়ান্টাইজেশন বা কোয়ান্টায়ন, চার্জের কোয়ান্টায়ন। বুঝতে পেরেছি? এখন ভাই আমার আপনার প্রশ্ন এক জায়গায়, এই জায়গায় হচ্ছে আমার আপনাদের কাছে প্রশ্ন যে চার্জের যদি কোয়ান্টায়ন সম্ভব না হয়, তাহলে চার্জের কোয়ান্টায়নের অর্থটা কি? দেখেন, কোয়ান্টা শব্দটার অর্থ হচ্ছে নির্দিষ্ট বা স্পেসিফিক। এটা মানে কি? নির্দিষ্ট বা স্পেসিফিক। তো আমরা চার্জের কোয়ান্টাইজেশন যখন বলছি, তখন এটার ব্যাখ্যা হচ্ছে এরকম। চলেন আমরা ব্যাখ্যাটা লিখে ফেলি। লেখেন ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন। ব্যাখ্যা হচ্ছে ইলেকট্রনের চার্জ সর্বনিম্ন এবং যে কোনো চার্জের মান ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক। যে কোনো মান ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক। এই যে আইডিয়াটা, একেই বলে চার্জের কোয়ান্টায়ন। ঠিক আছে? ওকে, ইংলিশ ভার্সন যারা, তাদেরকে আমি একটু মুখে বলে দিই, যেহেতু লেখার জায়গা নেই। ইলেকট্রন হ্যাজ দি লিস্ট চার্জ, electron has the least charge, electron has the least charge, and any amount of charge must be an integer multiple, and any amount of charge must be an integer multiple of electron charge. Any amount of charge must be an integer multiple of electron charge. This is called quantization of charge. কি বললাম? এটাকে আমরা চার্জের কোয়ান্টাইজেশন বলছি, বা this is called quantization of charge. সবাই লিখতে পেরেছি? ইংলিশ ভার্সনটা লিখতে পেরেছেন নাকি আবার বলতে হবে? ওকে, সবাই লিখতে পেরেছেন। এক্সাম্পল প্লিজ। অবশ্যই, শুধু এক্সাম্পল না বাবা, আমরা ম্যাথও করব। চলেন আমরা অঙ্ক করি। অঙ্ক করার জন্য আমরা একটা ফর্মুলা লিখি। আরেকবার বলবো ইংলিশ ভার্সনের জন্য। আচ্ছা, আমি মুখে মানে ম্যাথটুকু বলতে বলতে আপনাদেরকে ফর্মুলা বলে দিচ্ছি। ইলেকট্রন হ্যাজ দি লিস্ট চার্জ অ্যান্ড এনি অ্যামাউন্ট অফ চার্জ মাস্ট বি অ্যান ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রন চার্জ। দিস ইজ কল্ড কোয়ান্টাইজেশন অফ চার্জ। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে কিউ হচ্ছে টোটাল চার্জ, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন বা ইলেকট্রন সংখ্যা, আর এটা হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ বা চার্জ অফ আ সিঙ্গেল ইলেকট্রন।
তাহলে আমাদের এখানে চলে আসলো এটার ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। সবাই বুঝেছি? চার্জ করার একটু সহজ ভাবে বুঝাই দিব। শিওর ভাই, আরো সহজ ভাবে বুঝাই দিচ্ছে। সবাই কি ফর্মুলাটা লিখেছেন? ওয়ান্স মোর ভাই, আল হাসান ভাই কোন পার্টটুকু ওয়ান্স মোর বুঝি নাই? চার্জের কোয়ান্টাইন পার্টটুকু আরেকবার বুঝাই দিব, তাই তো? আগের স্লাইডে যাবো। আচ্ছা ঠিক আছে, সবাইকে এতটুকু লিখেছি? আচ্ছা লেখা হলে আমি আগের স্লাইডে যাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা লিখেছেন আই গেস, এই নেন আগের স্লাইড। কারো যদি বাকি থাকে তারা তুলে নেন। যারা ফেসবুক আছেন তাদের কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা না, যারা ফেসবুক আছেন তারা নির্বিঘ্নে ক্লাস করছেন, কত ভালো বাচ্চা। আসেন এগিয়ে যাই। ঠিক আছে আসেন, আপনাদের হচ্ছে যে স্লাইড শেষ সবার তোলা, তাহলে এটা এই সাইডের ফর্মুলাটা বুঝেন না, আমি ফর্মুলা বুঝেও না, ডোন্ট আমি জাস্ট লিখে দিছি। এটা টোটাল চার্জ, মোট চার্জ। এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, এটা হচ্ছে যে ফর্মুলা, মানে হচ্ছে যে সরি এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রনের চার্জ। তো আমরা একটা ম্যাথ দিই, একটা ম্যাথ দিলে না সব আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কিভাবে মানে করা হবে। হালকেনস্টাইনের কোর্সে আমি থাকবো কিনা? ভাই আমি তো হালকেনস্টাইনের 9-10 কোর্সে কখনোই ছিলাম না। আমি তো হালকেনস্টাইনের 9-10 কোর্সে থাকার কথাও না, তাই না? ওকে দেখেন, 1 নাম্বার কোয়েশ্চেন বলা হচ্ছে 0.6 কুলম্ব চার্জ এর অস্তিত্ব সম্ভব কি? আমরা লিখে ফেলি, ক্যান 0.6 কুলম্ব চার্জ এক্সিস্ট? এটা হচ্ছে প্রশ্ন। তো আসেন আমরা একটু বুঝাই দিই। কিউ এর মান কি অলওয়েজ পজিটিভ হবে? মানে ভাই এখানে কিউ এর মান পজিটিভ নেগেটিভটা ম্যাটার করছে না, বিকজ যদি আসলে মানে আমি ব্যাপারটা বুঝাই, প্রোটন তো মুভ করতে পারে না। সো চার্জ দিন শেষে গঠন করে ইলেকট্রনই। কোন একটা জায়গায় ইলেকট্রন কম, ইলেকট্রন বেশি। ইলেকট্রন যদি কম হয় তাহলে কি প্রোটনের সংখ্যা বেশি, তাহলে এখানে পজিটিভ চার্জ হচ্ছে। কোন জায়গায় যদি ইলেকট্রন বেশি হয় তাহলে ইলেকট্রনের কারণে নেগেটিভ চার্জ হচ্ছে। বাট দিন শেষে প্রোটন ও ইলেকট্রন দুইটারই তো হচ্ছে যে চার্জের মান এইটা, একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের চার্জ। তো দিন শেষে প্রোটনও যদি তুমি ধরো তাও তো তোমার একই ফর্মুলা অনুযায়ী আগাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাথটা সলভ করবো কিভাবে? দেখেন ভাই খুবই সোজা কাজ। আসেন দেখেন, আমরা জানি টোটাল চার্জ কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ইলেকট্রন। টোটাল চার্জ দেওয়া আছে 0.6 কুলম্ব, এখানে আছে এন। ইলেকট্রন সংখ্যা কয়টা? ইলেকট্রনের আমরা চার্জ জানি 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে আমরা এন এর মান বের করি। এন এর মান যদি আমরা বের করি তাহলে দেখো, হিসাব করো, আমার কাছে ক্যালকুলেটর আছে। 0.6 ভাগ 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে আনসার আসে 3.75 ইন্টু 10⁻18। এতগুলো সংখ্যক ইলেকট্রন। এখন বলেন তাহলে চার্জের অস্তিত্ব কি সম্ভব নাকি না? কি মনে হচ্ছে? মাইনাস হবে তাই বলছেন? ভাই আমি যে মডুলাস মান নিচ্ছি না, মডুলাস মান নিলে তো প্লাসই হয়ে যাবে। তুমি এখানে দিলে এরকম মডুলাস মান বসাই দিলা, সে একই তো কথা হলো, পজিটিভই তো হয়ে গেল, রাইট? ওকে হ্যাঁ বলেন। সবাই বলছে নট পসিবল, তাই? আচ্ছা দেখেন তো যদি আমি জিনিসটাকে এইভাবে লিখি, এখন কি পসিবল? হ্যাঁ 9টা পর্যন্ত বলেন, এখন কি পসিবল যদি আমি এইভাবে লিখি? কি মনে হয়? দেখা যাচ্ছে না? না আমি সরে গেলাম, এবার দেখা যায়? হ্যাঁ বলেন, এবার পসিবল লাগতেছে? একটু আগে সবাই মানা করতেছিলেন যে না ভাই হবে না, 3.75 আসছে। তো এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কি বোকারা? কোনো পার্থক্য আছে? একই তো জিনিস, খালি একটাতে 10⁻18 এর জায়গায় আরেকটাতে 10⁻16 দিয়ে লিখছি। এইটার মধ্যে তো পার্থক্য নাই, দুইটাই পূর্ণ সংখ্যা। দুইটাই কি পূর্ণ সংখ্যা? দুইটাই কি আসবে? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে ভাইয়া কি হবে? আনসার কি মানে সম্ভব নাকি না? অফকোর্স পসিবল।
মানেটা কি হইল? এর মানে হচ্ছে 0.6 কুলম্ব চার্জ বানানোর জন্য এতগুলো সংখ্যক ইলেকট্রন দরকার। এখন এতগুলো সংখ্যক ইলেকট্রন তো অফকোর্স হচ্ছে যে পসিবল। তাহলে আমাদের যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা আসে বা ইন্টিজার আসে, তাহলে ভাই আমরা বলবো সম্ভব। যদি পূর্ণ সংখ্যা না আসতো, ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসতো, তাহলে বলতাম ভাই সম্ভব না, বিকজ ইলেকট্রনকে তো কাটাকাটি করা যায় না। এটাই তো আমরা তখন কনসেপ্ট শিখলাম, যে একটা ইলেকট্রনের চার্জ এত, এরকম কতগুলো ইলেকট্রন বসাইলে টোটাল হচ্ছে 0.6 পাওয়া যাবে। হিসাব করে দেখলাম বাবা এরকম এতগুলো সংখ্যক ইলেকট্রন দরকার। এতগুলো সংখ্যক ইলেকট্রন মানে কি? এগুলো পূর্ণ সংখ্যা না? তো পূর্ণ সংখ্যক ইলেকট্রন তো এতগুলো সম্ভবই, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছি? কার কি কনফিউশন আছে? কার কার কনফিউশন আছে বলেন। যদি কনফিউশন থাকে আমি আবার বুঝাই দিব, সমস্যা নাই। আর যদি কারো কনফিউশন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি হচ্ছে আনমিউট করতে দিব, তাহলে আপনারা আনমিউট করে কোশ্চেন করতে পারবেন। এনিওয়ান পসিবল নট পসিবল কিভাবে বুঝবো? খুবই সোজা ভাইয়া। যদি পসিবল হতে হয় তাহলে এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা আসতে হবে, আর যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে সেটা নট পসিবল। এতটুকুই ডিফারেন্স। বুঝতে পেরেছি? ওকে, আর কারো কোনো কনফিউশন? আরেকবার বুঝাই দিব। আচ্ছা, আমি আরেকটা ম্যাথ করতে দিই, তাহলে মনে আপনারা ক্লিয়ার হবেন। পাশাপাশি দুইটা ম্যাথ থাকলে আরো বেটার হচ্ছে আইডিয়া আসবে। চলো আমি আপনাদেরকে সেকেন্ড আরেকটা ম্যাথ দেই, তাহলে আপনাদের আইডিয়াটা এর সাথে ক্লিয়ার হয়ে যাবে। লেখেন, নেন এটা লেখেন এবার। 3 × 10⁻⁻19 কুলম্ব, এটা কি সম্ভব? চলেন দেখি তো এটা। এটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল লিখে ফেলি Q ইজ ইকুয়াল টু n ইন্টু ইলেকট্রন। Q এর ভ্যালু হচ্ছে এত, n এর ভ্যালু হচ্ছে কত বের করতে হবে, আর ইলেকট্রনের ভ্যালু হচ্ছে এত। কাটাকাটি করে n এর ভ্যালু পাবেন 1.86, একটা ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশ, তাহলে নট পসিবল। তাহলে দেখেন এই দুইটা প্রশ্নের মধ্যে পার্থক্য কি? এখানে বলা হচ্ছে আমার 0.6 চার্জের জন্য এতগুলো সংখ্যক ইলেকট্রন দরকার, যেগুলো সব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যক ইলেকট্রন তো সম্ভব। আর এখানে বলা হচ্ছে ফ্র্যাকশন সংখ্যক ইলেকট্রন দরকার। এটা কি সম্ভব? না। আমরা জানি ইলেকট্রন কাটাকাটি করা যায় না, একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের 86% লাগবে। তো ইলেকট্রন 86% বানাবেন কিভাবে? সম্ভব না, তাহলে এটা নট পসিবল। সবাই কি বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে এবার? ম্যাথ বুঝছেন কিন্তু দ্বিতীয় স্লাইডের কনসেপ্ট বুঝেন নাই ভাইয়া। ম্যাথটা বুঝছেন, ম্যাথ বুঝলে কনসেপ্ট বুঝেন। ম্যাথে আমি কনসেপ্টে এটাই বুঝাইছি যে আমার দিন শেষে ফ্র্যাকশন দিয়ে ইলেকট্রন বানানো সম্ভব না, ইলেকট্রনকে কাটা যায় না। ইলেকট্রনকে কাটা না গেলে দেখো এই যে 3 × 10⁻19 এরকম ধরনের কোনো চার্জ সম্ভবই নাই পৃথিবীতে। পৃথিবীতে চার্জ সম্ভব 1.6 থেকে 3.2 এর মাঝে কোনো চার্জ সম্ভব না। 1/6 সম্ভব, 3.2 সম্ভব, আবার 4.8 সম্ভব। এদের মাঝখানে মাঝখানে যে অংশগুলো আছে এগুলো সম্ভব না। এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। সবাই বুঝতে পেরেছি? হালকেনস্টাইনে কি আনাস পীর ভাই ক্লাস নেবেন? আমি জানি না, আনাস কখনো ক্লাস নেয় 9 10 এর? আমার আইডিয়া নাই আসলে। ফেসবুকে ক্লাসটা কোথায় খুঁজে পাবো? আমার নাম কি আইডিতে গেলেই দেখবা হচ্ছে যে আছে, আমার যে পেজটা আছে পেজ অলরেডি লাইভ হচ্ছে। আমরা আগাইতে পারি বাচ্চারা? কত থেকে কত পসিবল? হ্যাঁ, খুবই সিম্পল। 1.6 × 10⁻19 এটার নামতা 1 ইন্টু এত, 2 ইন্টু এত, 3 ইন্টু এত, এই নামতাগুলো সম্ভব, নামতা বাদে সম্ভব না। যেমন 2 কে সাথে গুণ করলে 3.2 সম্ভব, 3 দিয়ে গুণ দিলে 4.8 × 10⁻19 সম্ভব, 5 দিয়ে গুণ দিলে হচ্ছে কত 5 চলুন, অর্থাৎ 8 × 10⁻19 সম্ভব। এরকম ভাবে আসবে। ক্লিয়ার সবাই? আর কারো কোনো কোয়েশ্চেন? ধারা সূত্র দিয়ে বুঝাবো? ধারা সূত্র লাগবে না, এত কঠিন করা লাগবে না কনসেপ্ট। ওকে, আমরা আগাই। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটাকে লিখে ফেলেন, যেটাকে বলা হচ্ছে চার্জ ডেনসিটি বা চার্জের ঘনত্ব। দেখেন, চার্জ ঘনত্ব বা চার্জ ডেনসিটি। সবাই চার্জ ঘনত্বের সংজ্ঞাটা লিখে ফেলবেন। দেখেন, একক ক্ষেত্রফলে উপস্থিত
চার্জের পরিমাণকে চার্জ ঘনত্ব বলে। ইংলিশ ভার্সনে লেখেন চার্জ ডেন্সিটি is the amount of charge per area. ক্লিয়ার সবাই? ওকে, আসেন দেখেন এই পাথ বা হচ্ছে যে এখানে আমার যে হচ্ছে যে আয়তাকার বস্তুটা আছে তার টোটাল এ ক্ষেত্রফলে চার্জ আছে কিউ পরিমাণ। চার্জ ইন এরিয়া এ কিউ। তাহলে প্রশ্ন হচ্ছে একক ক্ষেত্রফলে চার্জ আছে কিউ বাই এ বা চার্জ ইন ইউনিট এরিয়া ইজ ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে যদি সেটা হয়ে থাকে এটাকে বলবো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা। তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে যে চার্জ ঘনত্ব, অর্থাৎ একক ক্ষেত্রফলে যতটুকু চার্জ থাকে বা ইউনিট এরিয়াতে যতটুকু চার্জ থাকে। তো মনে করেন আমার এই বিশাল বোর্ডের উপর অনেক চার্জ ছড়ায় আছে, তাহলে একক ক্ষেত্রফলে বা 1 মিটার স্কয়ার মানে বর্গ ক্ষেত্রে বা 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রের মধ্যে কতটুকু পরিমাণ চার্জ আছে, আমরা এটার একককে বলি বা ইউনিটকে বলি কুলম্ব পার মিটার স্কয়ার। ঠিক আছে সবাই? এটা একককে আমরা বলছি কুলম্ব পার মিটার স্কয়ার। এটা কি রো দিয়ে প্রকাশ করা যাবে? না, রো দিয়ে প্রকাশ করা যাবে না ভাই। রিলেটিভিটি অনুযায়ী কি সব চার্জ পসিবল? রিলেটিভিটি অনুযায়ী মানে বুঝি না ভাই, রিলেটিভিটি বলতে কি বোঝাচ্ছেন? নামটাও এটা বুঝেন নাই, লেখা বোঝা যায় না ভাইয়া। শাওমি যার আর কি অ্যাকাউন্টের নাম ভাইয়া, তোমার আসলে হচ্ছে যে নেটটা একটু স্লো, কারণ এখানে সবাই লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, মানে আমাকে তো সবাই তাই বলছে, আমিও তাই দেখছি। এখানে সিগমা কি কোনো কনসেপ্ট না, সিগমা জাস্ট প্রকাশ দিয়ে বোঝানো হচ্ছে, প্রকাশক, যে আমরা সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ বুঝাই। ভাইয়া সিদ্ধেশ্বরীতে প্লিজ কোচিং নেন ভাইয়া। সিদ্ধেশ্বরী এবং বেইলি রোডের অনেকে আমাকে বলেছে এখানে ব্যাচ দিতে, আমি একা মানুষ বাবার দৌড়াতে পারছি না। আমার নেক্সট জানুয়ারি থেকে অফলাইনে 15টা ব্যাচ পড়াতে হবে, অনলাইনে 5টা ব্যাচ পড়াতে হবে, 20টা ব্যাচ। আমি এমনি আদমরা হয়ে যাব, আমার পক্ষে আর সিদ্ধেশ্বরী আসা সম্ভব না। সবার হয়েছে? আমরা আগাতে পারি? এটার মাত্রা কি? আচ্ছা, মাত্রাটা আসলে আপনাদের কি দরকার হবে? আচ্ছা দেন, সমস্যা নাই, লেখেন মাত্রা বা ডিমেনশন কুলম্ব, রাইট? কুলম্ব পার মিটার স্কয়ার। আপনাদের কি আদৌ হচ্ছে যে কুলম্বের মাত্রা পড়িয়েছে? মনে তো হয় না, আমি যতটুকু জানি আপনাদের সিলেবাসে নাই, তাও হচ্ছে যে দেখি। আচ্ছা, এটাকে আপনার এইভাবে প্রকাশ করতে হবে টেকনিক্যালি, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টু, কি যে আইটি, তো এখানে লিখতে হবে আই টি এল ইনভার্স টু। আসলে এখানে আই আর টি দিয়ে প্রকাশ করতে হয়, কেন এটা আমরা পরে বুঝবো, চলো তো দিতে গেলে, এই জন্য আসলে আমি পড়াই দিই না। যাই হোক, তারপর লিখে ফেলেন। ঠিক আছে, লিখেন আগে, তারপরে বুঝাই দিব।
ওকে ডান, আমরা আগাইতে পারি। সবাই এতটুকু হয়েছে বাচ্চারা? ওকে চল না, আপনাদের একটা ছোট্ট ম্যাথ দিব, ঠিক আছে? ওকে ছোট্ট ম্যাথ দিই। ম্যাথটা হচ্ছে এরকম, সবাই আমার সাথে সাথে ম্যাথটা হচ্ছে যে তুলবেন। দেখেন একটি গোলাকার একটি গোলকের ব্যাস 200 সেন্টিমিটার এবং গোলকটি 10 কুলম চার্জ দ্বারা সুষমভাবে চার্জিত। ওকে আমরা সবাই হচ্ছে যে এখানে কোশ্চেনটা লিখে ফেলি। ডায়া অফ এ স্ফিয়ার is 20 centimeter and it's charged with 10 coulomb uniformly. Find charge density. ঠিক আছে? ওকে সবাই হচ্ছে যে কোশ্চেনটা তুলে ফেলুন। তুলেছেন সবাই প্রশ্নটা? ডান সবার। সো যদি আমরা এতটুকু বুঝতে পারি, এবার আমরা হচ্ছে চলেন এটাকে সলভ করে ফেলি। সো খুবই সোজা, এটাকে সলভ করার জন্য আমরা সবাই জানি যে একটা গোলক বা যদি একটা স্ফিয়ার থাকে, সেই স্ফিয়ারের এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার। সবাই পড়েছেন না 9 10-এ থাকতে? 4 পাই আর স্কোয়ার। একটা ফুটবল যদি থাকে তার ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা জানি এখানে রেডিয়াস দেওয়া আছে d/2 তথা 20/2 10 সেন্টিমিটার, সেটাকে লেখা যায় 0.1 মিটার। তাহলে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 10 কুলম এখানে দেওয়া। তাহলে আমাদের এখানে চার্জ ঘনত্ব আসবে Q/A তথা 10/4 পাই 0.1 স্কোয়ার তথা 79.58 কুলম পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছি? কারো কি কনফিউশন আছে? এনিওয়ান? কারো আই গেস কনফিউশন নাই। সবার যদি কনফিউশন না থাকে তাহলে আমরা এগিয়ে যাই। ক্লাসে কি রেকর্ডটা কোথায় পাবো? ক্লাসের রেকর্ডটা আপনারা আমার ইউটিউবে পেয়ে যাবেন, ফেসবুকে থেকে যাবে, সমস্যা নেই। আর এমন 200 হবে? 200 দিয়েছিলাম বাবা, দেখি নাই তো। ও 200 দিছে, সরি সরি সরি, 20 হবে ভাই, এটা ঠিক করে নাও, 20 হবে, 20 সেন্টিমিটার করে নাও। ইংলিশ ভার্সনে আবার ঠিক লিখছে, এখানে ভুল লিখে ফেলছে। ঠিক আছে, 20 সেন্টিমিটার করে নাও। সবার ডান বাচ্চারা? আমরা আগাইতে পারি? ওকে আই গেস সবার হচ্ছে যে ডান। তাহলে চলেন আমরা এগিয়ে যাই। সবার যদি এতটুকু কমপ্লিট হয়ে থাকে, ইলেকট্রন কেটে দিলে কি হবে? ইলেকট্রন কেটে দিলে বাবা, জিলান একটা ভালো প্রশ্ন করছে। জিলান জিজ্ঞেস করছে ইলেকট্রন ভাই কেটে দিলে কি হবে। জিলান, ইলেকট্রন তুমি কাটতে পারবা না, কারণ ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ হচ্ছে যে কোয়ার্কস গুলো আছে, তাদের মধ্যে যে ইমেন্স এনার্জি, সেটাকে কাটার মতো তোমার আমার সামর্থ্য নাই। সো এটা কাটা সম্ভবই না। ঠিক আছে,
আমরা আগাই, কাটতে পারলে তো তাহলে আমাদের অনেক এনার্জি এক্সপোজ হয়ে যেত, এটা খুব ভালো হইতো। ওকে, আমাদের এতটুকু ডান হয়েছে। এখন এতটুকু ডান হলে চলেন আমরা হচ্ছে যে একটা জিনিস একটু আলোচনা করি, সেটা হচ্ছে এই, লিখে ফেলেন ইম্পর্টেন্স অফ চার্জ ডেনসিটি। এটা কেন পড়ালাম এখন বুঝবেন, ইম্পর্টেন্স অফ চার্জ ডেনসিটি। বা লেখেন চার্জ ঘনত্বের গুরুত্ব। দেখেন চার্জ ঘনত্বের গুরুত্ব। তো চার্জ ঘনত্বের গুরুত্বটা হচ্ছে, আপনাকে অনেক সময় বলতে পারে যে ভাইয়া চার্জ তো প্রবাহিত হবে তাই না, আমরা যখন দুটো তারকে কানেক্ট করি তখন হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হয়। তো ইলেকট্রন কেন প্রবাহিত হয় ভাইয়া, এটা কারণ হচ্ছে চার্জের প্রবাহ তুমি যদি হিসাব করো, বা ফ্লো অফ চার্জ বা চার্জ ফ্লো, তাহলে চার্জ ফ্লো আসলে কার উপর ডিপেন্ড করে? আপনাদের বিভিন্ন গাইডে বা বইয়ে দেওয়া আছে যে চার্জ ফ্লো নাকি চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করে। ভাই এটা রং, কখনোই চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করে না, বা চার্জের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না। রাদার এটি ডিপেন্ড করবে চার্জ ঘনত্বের উপরে বা চার্জ ডেনসিটির উপরে। সেটা মাথায় থাকে যেন। সো কিভাবে আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি, দেখো এই হচ্ছে আমাদের দুটো হচ্ছে বস্তু, মনে করেন বলা হলো এখানে হচ্ছে যে আমাদের কিউ হচ্ছে 4 কুলম, আর এখানে এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার। এখানে কিউ হচ্ছে 6 কুলম আর এরিয়া 6 মিটার স্কোয়ার। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে যখন এই দুটোকে আমরা কানেক্ট করছি, যেহেতু ওর কাছে চার্জ বেশি, তাহলে বেশি চার্জ থেকে কম চার্জের দিকে চার্জটা ফ্লো হবে। বাট ইন রিয়ালিটি তা হয় না। আমরা দেখতে পাচ্ছি চার্জের অ্যামাউন্ট বিবেচনা করলে কার মধ্যে চার্জ বেশি? বি এর মধ্যে চার্জ এ অপেক্ষা বেশি। কিন্তু যদি আমরা চার্জ ডেনসিটি হিসাব করি বা চার্জের ঘনত্ব হিসাব করি, তাহলে দেখা যাবে সিগমা এ হচ্ছে কিউ বাই এ। সিগমা বি কিউ বাই এ হিসাব করলে আসবে 6/6। তাহলে বলেন কার চার্জ ডেনসিটি বেশি? এর না, অর্থাৎ ওর চার্জ ঘনত্ব বেশি। তাহলে ভাইয়া এ ইজ গ্রেটার দেন বি। মানে আপনি বলতে পারেন যে ভাই আসলে এর মানেটা কি? আপনাকে সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন আপনাদের মধ্যে 10 জন বন্ধুর একটা গ্রুপ আছে, 2 জন বন্ধুর একটা গ্রুপ আছে। 10 জন বন্ধুর কাছে 10টা আপেল আছে, 10 জন বন্ধুর কাছে 8টা আপেল আছে। আর যে বাকি 2 জন বন্ধু, এখানে 10 জন, এই 10 জন মানুষের কাছে আপেল বা অ্যাপেল আছে 8টা। আরেকটা সেট আছে যেখানে মানুষ আছে 2 জন আর আপেল আছে কয়টা? 4টা। এখন তুমি যদি বলো যে ভাই তোদের কাছে আপেল বেশি আছে, তুই আমাদেরকে দে, তাহলে কি রাগ হবে নাকি না? যেটা কেমন কথা ভাই? এখানে তো অলরেডি জন প্রতি আপেল কম, অর্থাৎ পার হিউম্যান বা পার ম্যান আপেল তো কম, আপেল সংখ্যা কম। এখানে তো পার জনে বা প্রতি জনে আপেল সংখ্যা বেশি, তা তোর কেন লাগবে? ঘটনা এক্স্যাক্টলি তাই। ওর কাছে চার্জ বেশি আছে, বাট ওর কাছে তো এরিয়াও বেশি। ওর কাছে চার্জ কম, কিন্তু ওর কাছে এরিয়া তার থেকেও কম। অর্থাৎ ওভারঅল প্রত্যেক একক ক্ষেত্রফলে চার্জ তোর কাছে বেশি আছে, ওর কাছে চার্জ কম আছে। তো টেকনিক্যালি যদি এখন আমাদের আপেল ট্রান্সফার করতে হয়, কাকে আপেল দেওয়াটা বেটার? ওদেরকে আপেল দেওয়া বেটার না? যেহেতু ওদের কাছে আপেল 2টা শর্ট আছে, ওরাও একই কাজ করে। যাচ্ছে আমরা দেখি পার মানে কি বলে এটাকে, মিটার স্কোয়ারে আসলে চার্জ কার বেশি কার কম আছে। সো ওটা হচ্ছে যে ওরা চার্জ ঘনত্বের সাপেক্ষে তারপরে হচ্ছে যে আমাদের কি করবে, চার্জকে ট্রান্সফার করবে। লজিক বুঝতে পেরেছি?
তাহলে আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় ভাই চার্জ ফ্লো কোন দিকে হবে, আমরা কি বলবো? চার্জ ফ্লো হবে এ থেকে বি এর দিকে, যদিও এতে হচ্ছে যে আমাদের কি চার্জের পরিমাণ কম আছে। বুঝতে পেরেছি? দুইটা এ লিখছি কোথায়? ও আচ্ছা, এটা হচ্ছে এ এ, এটা এ বি নেন। এবার ঠিক আছে, যাকে পোলের চার্জের, তৌফিক তোমার কথাটা আমি বুঝি নাই। বি বাই এ আর এ বাই বি, আচ্ছা বি বাই এ মানে হচ্ছে চার্জের পরিমাণ হচ্ছে যে বি এর বেশি 6 কুলম আর ওর কাছে 4 কুলম, আর এখানে চার্জের ডেনসিটির কথা হিসাব করলে হচ্ছে ওর ঘনত্ব বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে দুইটাকে কানেক্ট করলে চার্জ কোন দিকে ফ্লো হবে? মাথায় রাখবো চার্জ ফ্লো ডিপেন্ড করে চার্জের ঘনত্বের উপরে, অর্থাৎ এ থেকে বি তে চার্জ যাবে। লজিক বুঝতে পেরেছি? বি 6 মিটার স্কয়ার হবে। কোথায় বি 6 মিটার স্কয়ার? হ্যাঁ তাই তো, এই যে 6/6 ঠিকই তো আছে। আমি মানে অ্যান্সার তো ঠিকই লিখলাম, ভুল তো লিখিনি। সবাই কি ক্লিয়ার হয়েছি? কারো কনফিউশন আছে? ওকে, কারো কনফিউশন নাই। তাহলে আসেন আমরা এগিয়ে যাই। যদি আমাদের এতটুকু কনফিউশন না থাকে তাহলে আমরা পরেরটাতে আগাবো। আসেন পরের অংশ। তাহলে আপনাদের এখন একটা ম্যাথ দেবো, চলেন। ম্যাথটা হচ্ছে এরকম। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করি। চার্জ প্রবাহ কতক্ষণ চলবে? বলেন। হাউ লং উইল দ্য চার্জ ফ্লো? হাউ লং উইল দ্য চার্জ ফ্লো? বলেন বলেন, কত সময় ধরে চলবে চার্জ ফ্লো? কি মনে হয়? যতক্ষণ না দুই পাশ স্থির না হয়। হ্যাঁ স্থির না বলতে হবে, যতক্ষণ চার্জ ঘনত্ব সমান না হয়। আপনারা ভাবছেন ভাই এই ম্যাথটা আমি কেন এত, মানে এই জিনিসটা আমি কেন পড়াচ্ছি? আপনাদের বইয়ে কিন্তু এটা এত ডিটেলে পড়ায় নাই। আনফরচুনেটলি বইয়ে না পড়াইলেও 23 সালের কোয়েশ্চেনে ঠিকই হচ্ছে যে চার্জ ঘনত্ব দিয়ে একটা ম্যাথ দিয়ে বসেছিল। সো আমি আবার আমাদের 25 ব্যাচের হচ্ছে যখন রিভিশন কোর্স করাচ্ছি, তখন আমি ওদেরকে ধরে ধরে হচ্ছে যে সৃজনশীল সলভ করাচ্ছি, তখন ওদেরকে আমার এই ম্যাথটা করাইতে হয়েছে। এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে আগে থেকে বেসিক শিখায় রাখতেছি, যদিও বইয়ে নাই ঠিক মতো, বাট হচ্ছে যে ঠিকই পরীক্ষা এসে বসে আছে। তো লিখে ফেলেন, চার্জ, যতক্ষণ চার্জ ঘনত্ব সমান হবে না। দেখেন, আনটিল চার্জ ডেন্সিটি ইজ ইকুয়াল। ওকে, তাহলে ভাইয়া আমরা এই জায়গায় এখন একটা প্রশ্ন লিখি। সবাই লেখেন, গোলক দুটি স্পর্শ করে রেখে দিলে নতুন চার্জ কত? লেখেন, হোয়াট ইজ দি নিউ চার্জ আফটার টাচিং? টাচ করলে আসলে চার্জ প্রবাহ হয়ে যাবে, রাইট? সো মাথায় রাখবেন এখানে টু মেথডস টু সলভ, টু মেথডস। লেখেন, এ যদি এরিয়া না দেয় তবে চার্জ সমান করব। নাম্বার 2, এরিয়া দিলে চার্জ ডেনসিটি বা ঘনত্ব সমান করব। ইংলিশ ভার্সনে লেখেন, if area not mentioned
equalize charge if area mentioned equalize charge density. একটা ম্যাথ আমি করবো আর একটা ম্যাথ আপনাদেরকে হোমওয়ার্ক দিব, ঠিক আছে? আসেন আগে ফার্স্ট ম্যাথটা করে দেখাই। রেকর্ডিংটা কোথায় পাবেন? রেকর্ডিংটা আমার ইউটিউব চ্যানেলেও পাবেন, আর হচ্ছে যে ফেসবুকে অলরেডি দেখতে পাবেন। যখন ফেসবুক লাইভটা শেষ হয়ে যাবে একটু পরে, তখন ফেসবুকও থেকে যাবে। আর আপনাদের জন্য একটা ডেডিকেটেড গ্রুপ আছে, আপনারা সবাই কি জানেন? যদি না থাকেন, আমি আপনাদেরকে হচ্ছে যে গ্রুপটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা সবাই তো গ্রুপ থেকেই জেনেছেন, আমি জানি না অবশ্য আপনারা কীভাবে জানছেন এক একজন ক্লাসের ব্যাপারে। আমি একটা ডেডিকেটেড গ্রুপ আছে, আমি আপনাদের গ্রুপটা দিয়ে দিচ্ছি, আপনারা গ্রুপটাতে অ্যাড হয়ে যান। আমি দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ, ওকে, আসতে থাকুক, মিনওয়াইল আমি ম্যাথটা সলভ করে দিই। সবাই এতটুকু লিখেছেন? ওকে, সো কোয়েশ্চেন হচ্ছে এটা, এখানে প্লাস, এখানে প্লাস একটা, এখানে মাইনাস একটা, এখানে মাইনাস তিনটা। বলা হয়েছে এদিকে টাচ করার পরে ছেড়ে দিলে হচ্ছে আমাদের টোটাল চার্জ কত। খুবই সোজা ভাইয়া, 5টা প্লাস মানে হচ্ছে আমি ধরলাম এখানে 5টা হচ্ছে যে +5 কুলম, আর এখানে একটা মাইনাস মানে -1, তাহলে টোটাল চার্জ কত? +4 কুলম। এখানে একটা +1 কুলম, 3টা মাইনাস, তাহলে হচ্ছে যে টোটাল -2 কুলম। বলছে এখন এদেরকে আমাদের কানেক্ট করতে হবে। সো ফর্মুলা খুবই সিম্পল, ফর্মুলা হচ্ছে কিউ অ্যাভারেজ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3 ডট 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 বাই n। এখানে আছে চার্জ কয়টার? 2টার, তাহলে যোগ করে দিব 4 প্লাস -2, টোটাল 2টা আছে। তাহলে দুইটাকে টাচ করে ছেড়ে দিলে প্রত্যেকের মধ্যে 1 কুলম চার্জ চলে আসবে, অর্থাৎ দুইটাই 1 কুলম 1 কুলম চার্জিত হয়ে যাবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার সবাই? আচ্ছা, আই গেস সবাই ক্লিয়ার। ফুল সেন্টেন্সটা বলবো। ও আচ্ছা, বলেছি যে দুটোকে যদি আমি টাচ করে ছেড়ে দেই তাহলে প্রত্যেকের মধ্যে +1 কুলম করে চার্জ থাকবে, ঠিক আছে? ওকে, কিউ অ্যাভারেজ মানে কি? মানে হচ্ছে যে দুইটাকে যোগ করছি, তাদের অ্যাভারেজ নেওয়া হবে, এটাই তাদের অ্যাভারেজ অ্যামাউন্ট অফ চার্জ। তারা হচ্ছে যে আফটার টাচিং একটা থেকে আরেকটাতে চার্জ ট্রান্সফার হয়ে অ্যাভারেজ হয়ে যাবে। বুঝতে পারছি? এবার ক্লিয়ার হয়েছে? ফর এক্সাম্পল +1 কুলম চার্জ হওয়ার জন্য কি লাগবে? টেকনিক্যালি এখান থেকে দুইটা প্লাস হচ্ছে ওইদিকে চলে যেতে হবে, এটাই তো। বা এখান থেকে হচ্ছে যে একটা ইলেকট্রন মনে হয়, দুইটা ইলেকট্রন এখানে চলে গেলেই আমাদের, সরি 3টা ইলেকট্রনই মনে চলে যেতে হবে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আরেকটা যদি আমি কোয়েশ্চেন করি আপনাদেরকে, এটা হচ্ছে আপনাদের লাস্ট কোয়েশ্চেন। যদি আমরা এই 4টা ক্ষেত্রে ধরি তাহলে অ্যান্সার কত আসবে? দেখি কে বলতে পারেন। হু ক্যান অ্যান্সার? এটা আমাদের লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের, দেখি কে বলতে পারেন। বলেন বলেন দেখি, কে বলতে পারবেন? এনিওয়ান? হ্যাঁ, এবার বলেন কি হবে? এবার শোনা যায়? আটকে গেছিল, যে আমার কল আসছিল এজন্য আটকে গেছে। হ্যাঁ বলেন, এবার শোনা যায়? কি হবে বলেন? দেখেন, সবগুলাকে যোগ দিব, দিয়ে 2 দিয়ে ভাগ, সরি 2 না 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ দিলে কত আসে? 1.25। বুঝছি, সবগুলার চার্জকে জাস্ট যোগ দিয়ে দিব,
ওভারঅল যে কটা থাকবে তাকে দিয়ে ভাগ দিব। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কতটুকু অ্যামাউন্ট অফ চার্জে চার্জ দিতে হবে। সবাই বুঝতে পারছে? দেখছেন সবাই পারতেছে, ভেরি গুড। ইউটিউব চ্যানেল নাম কি? আমার নামে ভাই, মোমেন তাজের মমিত নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবা। ওকে বাচ্চারা, তাহলে আমাদের মোটামুটি ডান। আমি আপনাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপটা হচ্ছে যে আপনাদের গ্রুপ চ্যাটে দিয়ে দিয়েছি, আপনারা সবাই চাইলে চেক করতে পারেন। সরি, এটা ঋষি কেন চলে আসছে? মিটিং গ্রুপ চ্যাট। ওকে ডান, তাহলে আমাদের মোটামুটি এতটুকু ডান হয়েছে। তা পুরান ঢাকা থেকে অফকোর্স অফলাইনে, তুমি তো অনলাইনে করতে পারবে না, তোমার পুরান ঢাকা থেকে মিরপুর আসতে তুমি পাগল হয়ে যাবা। ওকে বাচ্চারা, আমরা আজকে আপনাদের খুব একটা আনমিট করার সুযোগ দিই নাই, বিকজ যেহেতু আজকে অনেকে বাইরের মানুষও অ্যাড হয়েছে, আমরা জানি না এখনো কোর্সে কে কে আছে না আছে। এনরোলমেন্টের জন্য ভাই কিছুই না, আমাকে জাস্ট ইনবক্স করেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সো এটাতে নক দিলেই হবে, ঠিক আছে? আপনাদের অনেকের প্যারেন্টস হয়তো বা কথা বলতে চান, সো প্যারেন্টস কথা বলতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করলেই হবে। আচ্ছা, আর হচ্ছে যে নেক্সট ক্লাস কবে হবে আমি জানাই দিব, গ্রুপে জানাই দিব, আপনারা তো বিভিন্নভাবে জানছেনই, ইনস্টাগ্রাম ফেসবুক থেকে, ওখান থেকে জানবে, ঠিক আছে? হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, স্লাইডসগুলো দিয়ে দিব, স্লাইডসগুলো হচ্ছে যে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে?